আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির পরিকল্পনায় ওসমান হাদি হত্যা, বলছে ডিএমপি। 20 দিনের মাথায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। ত্রিমুখী অভিযোগে দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছে না এলপিজি ভোক্তারা, খুচরা ব্যবসায়ীদের কারসাজি বলে উপদেষ্টার অভিযোগ। দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মৌসুমে চাহিদার তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদনের দাবি। ঢাকা 17 আসনের নেতা কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, দলকে আরও সুসংগঠিত করতে করণীয় নিয়ে আলোচনা। এবং সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের সাধুবাদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে ডিবি। হাদি মারা যাওয়ার 20 দিনের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার আদালতে হত্যার মূল পরিকল্পনাকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মইনুল হাসানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে হাদির রাজনৈতিক আদর্শ ও অবস্থানগত দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়। মঙ্গলবার হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা। বাপ্পির পরিকল্পনাতেই ক্যাডার বাহিনী নিয়ে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করা হয়। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। চার্জশিট দেওয়া 17 জনের মধ্যে 11 জন গ্রেপ্তার এবং 6 জন পলাতক রয়েছে। তারা হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়ককারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোনের জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সাল করিমের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর ঢাকায় পুরানো পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ ওসমান হাদি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ত্রিমুখী অভিযোগে বিপদে এলপিজি ভোক্তারা, দ্বিগুণ দামেও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে অরাজকতা চলছে। খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ নেই। আন্তর্জাতিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন সমস্যার কথা জানান উদ্যোক্তারা। রফিকুল বাশার বিস্তারিত জানাচ্ছেন। এলপি গ্যাসের সিলিন্ডার যেন এখন সোনার হরিণ। দেশ জুড়ে হাহাকার অবস্থা। অনেক দোকানেই গ্যাসের সিলিন্ডার নেই, কোথাও থাকলেও দাম দিতে পকেট ফাঁকা। বেশিরভাগ সময় সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হয় না। বর্তমান অবস্থা আরও খারাপ। খুব খোঁজাখুঁজির পরে যে কারণ বাজার থেকে গিয়ে নিয়ে আসছি, তাও 727 জনের পরে সিরিয়াল দিলে। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ নেই। আমরা তো এখন রীতিমতো মবের শিকার হচ্ছি। কোম্পানি আমাকে সেক্ষেত্রে গ্যাস দিচ্ছে 20টা থেকে 30টার মধ্যে, কিন্তু আমার তো 150টা গ্যাসের চাহিদা। ত্রিমুখী সমস্যার কথা জানালেন উদ্যোক্তা। গ্লোবাল সাপ্লাই চেইনে শর্টেজ আছে এলপিজির, এক।
2 নম্বর হচ্ছে এই শীতকালীন সময় এলপিজির ব্যবহার বেড়ে গেছে। মূলত যে কারণটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইউএস স্যাংশন এসছে পরিবহন খাতে, জাহাজে। এই সময়টা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না, এলপিজি এসে পৌঁছায়নি, যেগুলা অন্য ভ্যাসেলসে আসবে খুব শীঘ্রই। আগামী 10 তারিখ 15 তারিখের ভিতরেই আপনি দেখবেন এলপিজি সরবরাহ বেড়ে গেছে। জ্বালানি উপদেষ্টা বললেন, সংকট নেই, কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। একে অন্যকে দোষারোপ করলেও সংকট সমাধানে এখনও তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সরকার বলছে খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজির দাম বাড়িয়েছে, আর খুচরা ব্যবসায়ীরা বলছে তারা সরবরাহ পাচ্ছে না। আবার যারা আমদানি করে তারা বলছেন যে তাদের জাহাজে আটকে আছে, জাহাজে মাল আনতে পারছেন না। ত্রিমুখী এই পরিস্থিতিতে ভোক্তা পড়েছে মহাবিপদে। না পারছেন রান্নার গ্যাস জোগাড় করতে, পয়সা দিয়েও না পারছেন গ্যাস আনতে। এই পরিস্থিতি কখন কিভাবে সমাধান হবে সেই অপেক্ষায় সবাই। রাজধানীর একটি দোকান থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। দেশে খাদ্যের কোনো সংকট নেই বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চ্যানেল আইকে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত মৌসুমে দেশের চাহিদার তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার শুধু ধানেই উৎপাদন বাড়ছে 19 লাখ মেট্রিক টন। সবকিছু ঠিক থাকলে ভুট্টার ফলনও বাড়বে 5 থেকে 7 লাখ মেট্রিক টন। আলুর উৎপাদনও সন্তোষজনক বলছে কৃষি বিভাগ। পরাগাজমের রিপোর্ট। নির্বাচনের আগে দেশের কয়েকটি জেলার 1.5 কোটির বেশি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে 2 মাস আগের একটি গবেষণায় আভাস দেওয়া হয়েছিল। গবেষণায় জড়িত ছিল সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থা। খাদ্য সংকটের ঝুঁকির প্রধান কারণ হিসেবে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত খাদ্য সংকটের কোনো লক্ষণ নেই। আমাদের দেশে এখন খাদ্য উৎপাদন শর্ট নাই, যথেষ্ট খাদ্য আছে। আউশ ধান গত সিজনে হয়েছে আমার 30 লক্ষ মেট্রিক টন, তার আগের বছর ছিল এটা 28 লক্ষ মেট্রিক টন। আমন ধান হয়েছে গত সিজনে 1,86 লক্ষ মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 1,84 লক্ষ মেট্রিক টন। বোরো উৎপাদন ধরছি আমরা এই হবে 2,28 লক্ষ মেট্রিক টন, যেটা আগের বছর ছিল 2,13 লক্ষ মেট্রিক টন। 19 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন ধানে বাড়তেছে। ভুট্টার ফলন ধরেন 5-7 লক্ষ মেট্রিক টন বেশি হবে। আমরা আশাবাদী যে আলুর আবাদ কমবে না। অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের পরামর্শ দিয়েছেন তিনি। যদি বইলা থাকে সেটা ওইটা হলো অর্থনৈতিক সংকট। আপনার ঘরে, কৃষকের ঘরে চাল আছে, কৃষক বিক্রি করতে পারছে মনে করেন যে 50 টাকা কেজি। এখন কারো পকেটে 50 টাকাতে কেনার মতো চাল না থাকলে তার জন্য সংকট। সরকারি পর্যায়ে যারা ওই যে স্বল্প আয়ের লোকদের ওএমএস চাল দেয়, এরকম একটা সিস্টেম ডেভেলপ করে যে স্বল্প আয়ের লোকদেরকে সাপোর্ট দিতে পারে। কৃষি বিভাগ বলছে, বাংলাদেশে ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা সহ বিভিন্ন বিকল্প বিষয় আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অধিকার। এর আগে ট্রাম্প বলেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। তবে এ নিয়ে ইউরোপের প্রভাবশালী 6টি দেশ ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন মেনে সংলাপের আহ্বান জানিয়েছেন। নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিরোধিতা করছেন। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর থেকে অনেক দেশ ও আন্তর্জাতিক সংগঠন এটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের প্রতি আঘাত বলে মন্তব্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য পশ্চিমা বিশ্বের নেতারা এ ধরনের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ আইনি সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন।
এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ঢাকা 17 আসনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন। তারা জানিয়েছেন তারেক রহমানের নির্বাচনী আসনের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়েছে। দলকে আরও সংগঠিত করতে কী করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে। রাহুল রায় রিপোর্ট। বেলা 11টার কিছু আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচনে দলের প্রার্থী তারেক রহমান সকালে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতারাও ছিলেন বৈঠকে। এই এলাকায় ওনার বসবাস, এখানে রাজনৈতিক অফিস, নেতাকর্মীদের সাথে আরও গভীরভাবে তাদের সাথে পরিচিতি এবং এই এলাকার সার্বিক অবস্থা জানার জন্যই আজকের এই মতবিনিময় সভা বা আলোচনা সভার মতো। সামনে যেহেতু নির্বাচনের প্রসঙ্গ তো আসবেই, কিন্তু এটা মূলত সাংগঠনিক একটা মতবিনিময় সভা ছিল। এখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নির্বাচন করছেন ঢাকা 17 আসন থেকে, তো একজন প্রার্থী হিসাবে তিনি একই সাথে উনি দলের চেয়ারম্যান, আবার একই সাথে উনি কিন্তু এই আসনের প্রার্থীও। তো যারা আমাদের নেতৃবৃন্দরা রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, সবার সাথে তিনি আলোচনা করছেন। ভোটারদের থেকে কি সমস্যাগুলোর কথা স্পেসিফিক করা হয়েছে সেগুলো উনি এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এবং দলের পক্ষ থেকে সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় বা কি দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হবে সেগুলো উনি ওনার পক্ষ থেকে বলে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দলের কার্যালয়ের শোক বইয়ে সই করেছেন সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। লিডার যাওয়ার সময় আমাকে কুশল বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন কেমন আছি, আমি বললাম ভালো আছি। এই নতুন প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি, আর সমর্থক, কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার। বুধবারও ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। কারিগরি ত্রুটির কারণে 5 ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা আবার শুরু হয়েছে। এখন হাতে ভোট গণনা চলছে। এরপর একই ভোট আবার মেশিনে গণনা করা হবে। যদি হাতে গোনার সঙ্গে মেশিনে গণনার মিল হয় তাহলে গণনা শেষে ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে জকসো নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 65 ও হল সংসদে 77% ভোট পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম জকসো নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হলেও ফলাফলে গরমিল ধরা পড়ায় গণনা কার্যক্রম স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন নতুন করে গণনার সিদ্ধান্ত নেয়। নির্বাচনে ভিপি পদে 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন 16,665 জন। জেকে বসা শীতের চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির সিরাজগঞ্জের বিচ্ছিন্ন চলাচল। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ভাঙারচরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রানীর রিপোর্ট। স্থবির ভোরেও কর্মব্যস্ত এনায়তপুর ঘাট। শৈত্যপ্রবাহের সকালে যমুনা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদীর ওপারের বিচ্ছিন্ন ভাঙাচরের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনার বিপরীতে কৃষিভিত্তিক এই জনপদের সুযোগ সুবিধা খুবই সীমিত। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। চরের নাম আর ইতিহাস বলে ভাঙাগড়ায় এখানকার ফি বছরের নির্মম বাস্তবতা।
চলমান শৈত্যপ্রবাহে এই জনপদের দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। যা পাইছি ভালোই পাইছি, আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। যারা দিল আল্লাহ তাদের জন্য আরো জন দোয়ার তৌফিক দান করে আল্লাহ। ঠান্ডা কাশির ওষুধ পাইছি, খুব উপকার হবো। আমরা ঠান্ডার ভিতর কম্বল পাইছি, ওষুধ পাইছি, এটাতে আমাদের খুব উপকার হবো। আমরা কম্বল পাইছি, ঠান্ডার জন্যতে ওষুধ পাইছি। হাড়ের দোষ, শরীর দুর্বল, ওষুধ পাইছি। শরীর দুর্বল, হাত পা বিষ। পয়সা লাগে না, মানুষ নাই, বেটা প্রচুর কিছু নাই, শোনা ওষুধ পাইছি, কম্বল পাইছি। আল্লাহ যিনি তাগর ব্যস্ত রিসিভ করে, তাগর হাত যিনি দান করে, যাদের উসিলায় আমরা এগুলা পাচ্ছি তাগর প্রতি ধন্যবাদ জানাই। খুবই শীত, একটা কম্বল পাইছি, ওষুধ দিছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মেল বাতাস, সত্যপ্রবাহ চলছে। আমার কাছে মনে হলো যদি আমাদের পাশাপাশি আরও এরকম সেবামূলক কাজে যদি এগিয়ে আসে, এই শীতের এই প্রাদুর্ভাব থেকে এরা অনেকাংশে লাঘব পাবে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ভাঙারচরের মতো প্রান্তিক জনপদের টেকসই উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে বিপিএল টি20 ক্রিকেট প্রসঙ্গ। আবারও আমন্ত্রণ। ইউরোপ জুড়ে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। আবহাওয়াজনিত বিভিন্ন দুর্ঘটনায় ফ্রান্স ও বসনিয়ায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বিবিসি জানিয়েছে প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল হয়ে হাজারো যাত্রী আটকা পড়েছেন। নেদারল্যান্ডসের স্কিপহোল বিমানবন্দরে 400-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, ব্যাহত হয়েছে রেল চলাচল। আইটি সমস্যার কারণে দেশটিতে কিছু সময়ের জন্য সব ট্রেন চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে বুধবার পর্যন্ত ভোগান্তি অব্যাহত থাকতে পারে। কৃষি সংবাদ। চলতি বছর অনুকূল আবহাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। সার, কীটনাশক সহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। খেতে রোগবালাই কম, তাই অধিক ফলনের আশা করছে কৃষক। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছর আলু চাষে লাভবান হবেন এমন আশায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক আগাম জাতের আলু তোলা শুরু করেছেন। অনুকূল আবহাওয়ায় আলুর ফলন ও বাজার দর ভালো পাবেন এমনটাই আশা চাষিদের। এইবার এখনই আলু বাজার কমে গেছে, এখন কি যে হবে, এখন আলু হইলে আমার আলু তো জমলা। এখন দাম যে কেঙ্গা পাওয়া যাবে সেটা তো আমরা কভার পাচ্ছি না। এখন মনে করেন যে গে পুরানো আলু তাই তো শেষই হয়নি। জ্ঞানোলার রারমা, লাল পাকড়ি, সূর্যপুখী, ম্যাজিক সহ নানা জাতের আলু আবাদ করেছেন চাষিরা। উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষক। নিম্ন হলে 1000 টাকার নিচে তো আলু বেচে লস হয়ে যায়। এক বস্তা আলু স্টোরে তো কিনে নিয়ে আসা 370 টাকা। সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি, সবকিছুর দাম বেশি। এই কারণে আমাকে যদি এবার লস খাই তাহলে তো বিভিন্ন মনে করেন আলু করবেরই যাবে না। এখন আল্লাহ যদি ভালো দেয় এবং বাজারটা যদি ভালো হয় তাহলে তো ভালো হবে আর কি। শীত ও ঘন কুয়াশায় আলু আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় তাই মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তা সহ আমরা মাঠ পর্যায়ে আছি, কৃষকদের আলু চাষ কিভাবে কম খরচে বেশি লাভ করা যায় সেই পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 12,050 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 13,565 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। সাদিও মোর, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃহিণী শকুন উদ্ধার হয়েছে। তীব্র শীত থেকে বাঁচতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় দুর্বল হয়ে এসব শকুন ধরা পড়ছে লোকালয়ে।
হিমালয় গৃধিনী শকুন সহ পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সচেতন সমাজ। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। বিশাল আকৃতির হিমালয় গৃধিনী শকুন, তীক্ষ্ণ চোখ আর ধারালো নখের শকুনটিকে দেখতে উৎসুক মানুষের ভিড়। দীর্ঘ পরিভ্রমণে ক্লান্ত আর দুর্বল হয়ে সুন্দরগঞ্জ উপজেলার কাছিমবাজার এলাকায় পড়ে যায় শকুনটি। খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের কর্মীরা। পাখি বা অন্যান্য জীবজন্তু থাকে, আমরা সেগুলো উদ্ধার করে থাকি। আমাদের কাছে একটা কল আসে, যারা ওটা আর কি পাইছিল তাদের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করে নিয়ে আসি। এই বছর আমাদের এটি প্রথম হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার। প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রকৃতির জন্য খুবই উপকারী পাখি, কারণ আমরা এদেরকে বলি যে প্রকৃতির যে এরা আবর্জনা পরিষ্কারক, আর এদেরকে আমরা রক্ষা করার জন্য সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। প্রাকৃতিক ঝাড়ুদার নামে খ্যাত শকুন সংরক্ষণে যথাযথ পদক্ষেপের পাশাপাশি সচেতনতা জরুরি বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলা খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির পরিকল্পনায় ওসমান হাদি হত্যা বলছে ডিএমপি। 20 দিনের মাথায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। ত্রিমুখী অভিযোগে দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না এলপিজি ভোক্তারা। খুচরা ব্যবসায়ীদের কারসাজি বলে উপদেষ্টার অভিযোগ। দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মৌসুমের চাহিদার তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদনের দাবি। ঢাকার 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। দলকে আরও সুসংগঠিত করতে করণীয় নিয়ে আলোচনা। এবং সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর বিশিষ্টজনদের সাধুবাদ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।